আসসালামু আলাইকুম। সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি আমি কাজী শাখাওয়াত। আমার সাথে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক বৈদ্যুজ্জামান মিলন। শুরু করছি দুর্দান্ত একটা সুখবর দিয়ে। নারী এশিয়ান কাপ বাছাইয়ে শক্তিশালী মিয়ানমারকে হারিয়ে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ। সমর্থকদের ধন্যবাদ জানালেন ঋতুপর্ণা চাকমা। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে 240 রানে অল আউট শ্রীলঙ্কা, তবে একটানা 4 উইকেট হারিয়ে বিপদে পড়েছে বাংলাদেশও। নাগিন যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশের ব্যাটিং চলাকালে মাঠে ঢুকে পড়েছে সাপ। জুভেন্টাসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ। শেষ ষোলোর আরেক ম্যাচে মেক্সিকান জায়ান্ট মন্টেরিকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল উঠেছে বরুশিয়া ডর্টমুন্ডও। ভাই, আজকে আমরা একটা দুর্দান্ত খেলা দেখলাম এবং আমার মনে হচ্ছে বাংলাদেশ নারী দলের আরেকটা বিপ্লবী হয়েছে। প্রথম প্রথম ম্যাচে শক্তিশালী বাহরাইনকে 7-0 গোলের ব্যবধানে হারানোর পর আজকে কিন্তু মিয়ানমারের সাথে বাংলাদেশ দুর্দান্ত খেলেছে এবং এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে উঠে গেছে বাংলাদেশ। আসলে সবকিছু মিলে এশিয়ান কাপের যাত্রাটা কেমন ছিল বাংলাদেশের জন্য? আমার এক কথাই বলবো, অবিশ্বাস্য। অবিশ্বাস্য একটা জয়, অবিশ্বাস্য একটা উত্থান। আপনি যেমনটা বললেন যে বিপ্লব, আসলে ভেতরে ভেতরে বাংলাদেশের মেয়েরা এতটাই বিপ্লব ঘটিয়ে ফেলেছে যে আসলে তারা মূল পর্বে, অর্থাৎ এশিয়া কাপের মূল পর্বে যাওয়ার যে তাদের সামর্থ্য আছে, সেই মূল পর্বে যাওয়ার সামর্থ্যটা দেখানোর প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছিল না। কারণ এশিয়ার যেসব দেশের সঙ্গে খেলার দরকার ছিল বাংলাদেশের, সেসব দেশের সঙ্গে বাফুফে কখনোই এই নারী দলকে খেলানোর সুযোগ দিত না। এবং আপনি জানেন যে গত মাসে বাংলাদেশ ত্রিদেশীয় টুর্নামেন্টে খেলে এসেছে জর্ডান এবং ইন্দোনেশিয়ার সঙ্গে। সেখানে কিন্তু জর্ডানের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে, ইন্দোনেশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে। এরপর এখানে এসেই বাহরাইন, যেসব দল, বিশেষ করে বাহরাইনের কথা বলবো, তার র্যাঙ্কিং কিন্তু বাংলাদেশের চাইতে 28 ধাপ, 73 ধাপ তো আপনার মিয়ানমার, হ্যাঁ, কিন্তু 36 ধাপ এগিয়েছিল বাহরাইন। তো সব মিলে এই যে ফিফা র্যাঙ্কিং এ বড় বড় দলের, এগিয়ে থাকা দলের সঙ্গে যে জয়টা, এই জয়ের মাহাত্ম্যটা অনেক বড়, অনেক বড়। এর আগে কিন্তু আমরা যেসব গণমাধ্যম সম্মেলনগুলো দেখলাম, সেখানে কিন্তু বাংলাদেশের অধিনায়ক আফ্রিদা খন্দকার বলেছেন যে আমরা চাই আমাদের যারা ভালো র্যাঙ্কিং আছে তাদের সাথে খেলা, এবং তাদের সাথে খেললে কিন্তু আমরা আমাদের শক্তিমত্তাটা বুঝতে পারবো। এবং বাফুবু সে ব্যবস্থা করে দিয়েছেন, সেজন্য বাফুবুকে ধন্যবাদ। তবে পাশাপাশি আমরা বাফুবুকে একটু সমালোচনা করছি এই কারণে, এশিয়ান কাপের এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের কোনো চ্যানেলে কিন্তু দেখানোর ব্যবস্থা করতে পারেনি। হ্যাঁ, এটা খুবই চমৎকার একটা কথা বলেছেন। দেখেন, আপনার 10 জুন বাংলাদেশ এবং সিঙ্গাপুরের পুরুষ দলের যে এশিয়ান কাপ বাছাইয়ের খেলাটা হয়েছে ঢাকায়, ওই ম্যাচকে ঘিরে বাফুফের কত রকমের আয়োজন ছিল। তারা জায়ান্ট স্ক্রিনে খেলা দেখিয়েছে, সরাসরি সম্প্রচার করেছে একটা বেসরকারি চ্যানেল, ক্যামেরার ব্যবস্থা করেছে এবং অন্যান্য আতশবাজি সহ অনেক রকমের ইভেন্ট বা কার্যক্রম তাদের ছিল। কিন্তু মেয়েদের এই খেলাটা আসলে চাইলে হয়তো বাংলাদেশ কোনো একটা টেলিভিশন চ্যানেল বা সম্প্রচার সত্ত্ব কেউ নিতে বা তাদেরকে সম্প্রচার সত্ত্ব দিতে সহযোগিতা করতে পারতো বাফুফে, সেটা কিন্তু করে নাই। আমার কাছে প্রচুর সমর্থক, প্রচুর ফুটবল ভক্ত, এমনকি এই যে মারিয়া মান্দা বা শামসুন নাহার বা যারা এখন খেলছে ময়মনসিংহের যারা আছে, তাদের কোচ মঞ্জু ভাই, যে মফিজ সাহেব, তিনি কিন্তু নক করেছেন যে কোথায় খেলাটা দেখানো হচ্ছে। এরকম অনেকেই নক করেছেন, কিন্তু তাদেরকে আমরা বলছি ইউটিউবে খেলাটা দেখানো যাচ্ছে বা দেখানো হচ্ছে। আমার মনে হয় কি, এটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইউটিউবে কিন্তু আজকে আমরা দেখেছি 1,53,000 মানুষ একসাথে খেলাটা দেখতেছে। হ্যাঁ, আরে বাংলাদেশের মানুষ আসলে খেলা প্রেমী এবং বিশেষ করে ফুটবল প্রেমী। যেখানে জয় থাকে, খেলার আগ্রহটা বেড়ে যায়। আপনি চিন্তা করবেন, ছাফে যখন বাংলাদেশ একটার পর একটা ম্যাচ জিতছিল, তখন ঢাকায় বা সারা বাংলাদেশে কিভাবে জোয়ার উঠেছিল, ফুটবলের উন্মাদনা উঠেছিল ফুটবলের, এবং সবাই কিন্তু এই ফুটবলটাকে নিয়ে এক ধরনের নতুন স্বপ্ন দেখা শুরু করেছিল। এরপর কিন্তু বাংলাদেশ নারী দল সাফ জিতে, পরপর 2টা সাফ চ্যাম্পিয়ন হওয়ার পরে বাংলাদেশ কিন্তু সেই স্বপ্নের প্রত্যাশার একটা জায়গায় উঠে গিয়েছিল। এখন বাংলাদেশ এশিয়া কাপের সেই বড় মঞ্চে খেলার একটা সুযোগ পেয়ে গেল। তবে সমালোচনা প্লাস আলোচনা দুটা বিষয়ে সবসময় বাফুফেকে সাথে নিয়ে চলতে হবে। তবে আমরাও চাইবো বাফুফের নেক্সট টাইম থেকে, যেহেতু বাংলাদেশের জন্য এত বড় একটা ইভেন্ট, তারা যেন সে ব্যবস্থা করে। তবে ভাই, আজকে খেলার মধ্যে ঋতুপর্ণার খেলা কেমন লাগলো? আর হচ্ছে আমরা দেখেছি যে কয়েকটা ব্লান্ডার করেছে রূপা চাকমা, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? খুবই গুরুত্বপূর্ণ 2টা পয়েন্ট বলেছেন। প্রথমে আমি ঋতুপর্ণার কথাটাই বলি। ঋতুপর্ণা কিন্তু বাংলাদেশের, আমি বলি, ফরওয়ার্ড লাইনে বাংলাদেশের নেতৃত্ব দিতেন কারা? সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার। কিন্তু দেখেন, সাবিনা এবং কৃষ্ণাকে পিটার বাটলার এখন
তার একাদশে রাখেননি বা তার প্রাথমিক দলের ভিতরেও রাখেননি। ভুটানে তারা নারী লীগ খেলছেন, তাহলে ওই পজিশনে কে খেলবেন? আপনার খেয়াল আছে নারী ফুটবল লিগে যখন তারা একটা বিদ্রোহ করলো বা বাংলাদেশে বিদ্রোহ করার ফলে তাদেরকে পিটার বাটলার একটা দূরত্ব তৈরি করে সরিয়ে দিলেন, কিন্তু নেপালে যখন খেলছিলেন তখন কিন্তু ওই কৃষ্ণা অথবা সাবিনার পায়ের থেকেই কিন্তু গোলগুলো আসছিল। এরপরে দ্বিতীয় ধাপে শামসুন্নাহার জুনিয়র তাকে খেলানোর চেষ্টা করা হলো এবং তিনি কিন্তু ভালো। এবং আপনার আরেকটা ফুটবলারের কথা মনে থাকার কথা, স্বপ্না, রংপুরের সিরাজ জাহান স্বপ্না, তিনি কিন্তু এখন খেলা ছেড়ে দিয়েছেন। তো এই যে ফরওয়ার্ড লাইনের যে একটা শূন্যতা তৈরি হলো, ওই রিপ্লেসমেন্টের জায়গায় কিন্তু ঋতুপর্ণা নিল। এবং শুরুতে ঋতুপর্ণা কিন্তু একাদশে সুযোগ পেতেন না, এবং আপনার মনে থাকার কথা নেপালে গিয়ে তিনি আক্ষেপ করেছিলেন যে আমি গোল পাই না। আরে গোল পাওয়ার জন্য তো আপনাকে ম্যাচ টাইম দিতে হবে, সেই ম্যাচ টাইম তো পাচ্ছিলেন না, অর্থাৎ 90 মিনিট তাকে খেলাচ্ছিলেন না। তারপরেও তিনি খেললেন, নেপালের সঙ্গে ফাইনালে গোল করলেন এবং তার যে ধারাবাহিকতাটা শুরু হলো, এরপরে যখন বড় বড় বা অভিজ্ঞ ফুটবলাররা সরে গেলেন ফরওয়ার্ড লাইনে, তখন পিটার বাটলারের বিবেচনায় এলেন ঋতুপর্ণা, এবং ঋতুপর্ণা কিন্তু জ্বলে উঠেছেন। এবং তিনি যে খুবই পোটেনশিয়াল ফুটবলার সেটা কিন্তু আজকে পোস্ট ম্যাচে পিটার বাটলার প্রশংসাই করেছেন এবং বলেছেন তিনি ভুটান লিগে খেলছেন, সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের আরও অনেক দেশ তাকে ডাকছে এবং সে আরও অনেক দূরে যেতে পারবে এবং সে ডিজার্ভ করে এই যাওয়াটা। এবং সত্যি সত্যিই বলছে, মজা করে বলছেন চিকি চিকি সফট গার্ল, মজা করে হাসছিলেন তখন ঋতুপর্ণা। মানে আমার কাছে মনে হয়েছে যে ঋতুপর্ণা অনেক দূরে যাবে, এবং শুধু বাংলাদেশে না, আমার মনে হচ্ছে এশিয়া কাপে যখন খেলবে, আমার মনে হয় ইউরোপের কোনো দলও হয়তো তার খেলা দেখে, তার কোয়ালিটি দেখে তাকে কোনো ক্লাবে ডাকতে পারে। অবশ্যই আমরা সেরকম আশাই করব, কারণ উন্নত ক্লাবগুলোতে যত খেলতে পারবে প্লেয়ারগুলো তত এক্সপিরিয়েন্স হবে। রূপনা চাকমা সম্পর্কে আমরা একটু, রূপনা চাকমার ফ্লাইট মিস করার একটা সমস্যা ছিল, যেহেতু সে আকারে একটু খর্বাকৃতি বা একটু হাইট কম, কিন্তু আপনারা দেখবেন গোল লাইনের নিচেই কিন্তু একজন লম্বা গোলকিপার হলে পারে সেটা সবসময় অ্যাডভান্টেজ হয় দলের জন্য, কিন্তু সেটা তিনি না। তারপরেও তার ডি বক্স থেকে বারবার বাইরে চলে যাচ্ছে, এইটা ওই যে তার এইটা আসলে তার অতিরিক্ত আত্মবিশ্বাস। সে মনে করে যে একটা বল যদি কোনো ফরওয়ার্ড তাকে চ্যালেঞ্জ করে, ডিফেন্ডারদের পাশ কাটিয়ে সে নিজেই ওটা ওভারকাম করতে পারে। বাট আজকে লাকিলি সে কিন্তু গোল দুইটা হাত থেকে বেঁচে গিয়েছে, বা শেষে বারে লেগেছে, এবং শেষ দিকে এসে দুইজন ডিফেন্ডার কিন্তু কাভার করেছে সে যখন পজিশন ছেড়ে বেরিয়ে গেছে। আপনি খেলা দেখেছেন তো, ওই জায়গায় কিন্তু বারবার কিন্তু দুইজন বা তিনজন বা একজন ডিফেন্ডার এসে কাভার করার সুযোগ পাবেন না। তো ওইখানে কিন্তু তাকে আরো সচেতন হওয়া উচিত, এবং আমি মনে করি আমাদের যে গোলকিপার কোচ আছে মাসুদ আহমেদ উজ্জ্বল, তিনি নিশ্চয়ই এই বিষয়ে পরের ম্যাচগুলোতে তাকে আরো ভালো কাজ আমরা যদি এই ম্যাচের আরেকটা ব্যাপার দেখি, আজকে কিন্তু আফিদা খন্দকার পুরোপুরি নিষ্প্রভ ছিলেন, এবং সেই সাথে তহুরা খাতুন গত ম্যাচে যতটা ভালো খেলেছে আজকে কিন্তু সেই ছাপটা আমরা দেখতে পাইনি। হ্যাঁ, আসলে ডিফেন্স লাইনে আফিদা সবসময় সলিড, তিনি মানে জমাট রক্ষণটাকে সবসময় তার মতো করেই আসলে চ্যালেঞ্জটা করেন। তো আমার যেটা মনে হয়েছে যে আফিদাকে তারা বেশি অ্যানালাইসিস করেছে, যে তাকে আসলে স্পেস দেওয়া হবে না, বা আফিদাকে বাদ দিয়ে অন্য যে কোহাতি কিসকু বা শিউলি আজিম আছে বা শামসুন্নার সিনিয়র আছে, তাদেরকে দিয়ে আসলে বাংলাদেশের কোচ খেলানোর চেষ্টা করেছেন, এবং ওই জায়গায় মোটামুটি কোচ কিন্তু সফল। হ্যাঁ, তবে এখানে আরেকটা প্লাস পয়েন্ট আছে বাংলাদেশের জন্য, তুর্কমেনিস্তান ম্যাচটা কিন্তু হয়তো বাংলাদেশের গুরুত্বপূর্ণ হতে পারতো। বাহরাইন এবং তুর্কমেনিস্তান ম্যাচটা ড্র হওয়ার কারণে কিন্তু বাংলাদেশ এখন এশিয়ান কাপের সেই স্বপ্নের চূড়ায় চলে গেছে। আমরা ফিরছি ক্রিকেটে। বাংলাদেশ নিয়ন্ত্রিত বোলিং এ শ্রীলঙ্কা 240 রান অল আউট হয়েছে, যেটা আমরা একটু আগে বলেছিলাম। তো সেইখানে একটা প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ একটা সময় 96 রান 1 উইকেট ছিল, এবং সেইখান থেকে এক রানের ব্যবধান 3 উইকেট হারানোর পর, এবং শেষ পর্যন্ত আমরা 103 রানের মধ্যে বাংলাদেশের 5 উইকেট নাই। এই যে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়, আসলে এটা কিভাবে আসলে কন্ট্রোল করা যায়, বা এটা আসলে কিভাবে মানে তাদেরকে, বা আসলে কোন বিশ্লেষণ দিয়ে যে তাদেরকে বোঝানো যায় যে আসলে একটা ম্যাচে যখন একটা উইকেট পড়ার পরে হচ্ছে একটু ধরে খেলতে হবে। অথচ দেখেন আজকে নাজমুল হোসেন শান্ত দুর্ভাগ্যজনকভাবে যদিও রান আউট হয়েছে, লিটন দাস লাট, আমরা এর আগে কথা বলেছিলাম যে লাস্ট 8 ম্যাচে 35 রান করার পরে সে কিভাবে দলে চান্স পায়, এবং সে আজকে আউট হয়েছেন, প্লাস হচ্ছে একটা রিভিউ নষ্ট করেছে। তো বাংলাদেশের এই যে এত সুন্দর একটা ম্যাচ 96 রান 1 উইকেট থেকে এই ধরনের অবস্থাতে কিভাবে চলে আসে? আমার মনে হয় কি ব্যাটারদের আরো একটু ধৈর্য নিয়ে, আরো একটু প্যাশনেট নিয়ে মানে ব্যাট করা উচিত ছিল, কারণ টার্গেটটা কিন্তু 244, সেটা মাথায় রেখে তাদের ব্যাট করতে হবে। এবং জয়ের জন্য, যেহেতু শেষ টেস্টটা তারা হেরে গিয়েছে এবং ইনিংস ব্যবধান, এবং সেখানেও কিন্তু ব্যাটিং বিপর্যয় বা
ব্যাটারদের ব্যর্থতার কথাই বলবো, সেটার ধারাবাহিকতা এখানেও আছে। তবে একটা জিনিস আপনাকে বলি যে মুশফিকুর রহিম সহজে পঞ্চপাণ্ডব তারা কিন্তু দীর্ঘদিন পরে 18 বছর পর একেবারেই মানে তাদেরকে ছাড়া খেলতে নামছে। যে আপনার মিডল অর্ডারে একজন ব্যাটসম্যান এসে যে স্তম্ভ হয়ে মানে বাংলাদেশকে ভরসা দেবেন, এজ লাইক আপনি যদি সাকিবের কথা বলেন, সাকিব আল হাসান অথবা মুশফিক অথবা মোহাম্মদুল্লাহ রিয়াদ, মানে সেই জায়গাটা তো এখন নাই এবং তাদের রিপ্লেসমেন্টও তৈরি হয় নাই। আপনি দেখেন সেই রিপ্লেসমেন্ট কেউ না কেউ দাঁড়িয়ে যায়, কেউ না কেউ হয়তো বা ওই জায়গাটাই একটা মানে নির্দিষ্ট একটা জায়গায় রানটাকে নিয়ে যেতে পারে, সেটা নাই, যার কারণে আজকে এই যে 96 রানে যখন এক উইকেট ছিল, 240 রান টার্গেটটা কিন্তু বাংলাদেশ হেসে খেলে জেতার কথা। অথচ 1 রানের ব্যবধানে যখন 4 উইকেট হারায়, তখন একটা সহজ ম্যাচ সম্ভবত বাংলাদেশ কঠিন করে ফেলেছে। এইটা এখন দেখার বিষয় যে কতদূর তারা ব্যাটিংটাকে নিয়ে যেতে পারে এবং শেষ পর্যন্ত জয় পায় কিনা সেটাও একটু দেখতে হবে। হ্যাঁ, জুভেন্টাসকে হারিয়ে এবং ফাইনালে, কোয়ার্টার ফাইনালে চলে এসেছে রিয়াল মাদ্রিদ এবং মেক্সিকান জায়ান্ট মন্টেরিকে হারিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। আমরা যদি ম্যাচটার দিকে একটু দেখি, গনসালো গার্সিয়া কিন্তু অসাধারণ একটা গোল করেছে। এখন রিয়াল মাদ্রিদের কেউ না কেউ কিন্তু দায়িত্ব নিচ্ছে, এই যে বড় একটা ক্লাব, এই বিষয়টা আসলে আপনার কেমন লাগতেছে যে রিয়াল মাদ্রিদ এই যে পরিবর্তনটা? এটা অবশ্যই একটা বড় পরিবর্তন। বিশেষ করে দেখেন আপনার চ্যাম্পিয়ন্স লিগ যখন রিয়াল মাদ্রিদ ফাইনালে উঠতে পারেনি, তারা কোয়ার্টার ফাইনালেই বাদ পড়েছিল এবং তারপরে কিন্তু এই হারের জেরে কিন্তু কোচ আনচেলত্তি তার চাকরিটাও হারিয়েছেন। তো সব মিলাই রিয়ালের একটা ট্রান্সফরমেশনের ভিতর দিয়ে যাচ্ছিল। তো তারা ফিরে আসার যে আভাসটা, একটা বড় দলের সবসময় ফিরে আসার যে আকুতিটা থাকে, সেটা কিন্তু তারা করে দেখিয়েছেন এবং অবশ্যই আমি মনে করি ক্লাব বিশ্বকাপে তারা সেই অভাবটা পূরণ করবেন, যেটা চ্যাম্পিয়ন্স লিগে। ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচিটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথম ম্যাচে 4 জুলাই মুখোমুখি হবে ফ্লুমিনেন্স আল হিলাল রাত 1টা বাংলাদেশ সময়। 5 জুলাই 3টা ম্যাচ অনুষ্ঠিত হবে। পালমেরিসের সাথে খেলবে চেলসি সকাল 7টা, বায়ার্ন মিউনিখের সাথে খেলবে পিএসজি রাত 10টা, বরুসিয়া ডর্টমুন্ডের সাথে খেলবে হচ্ছে রিয়াল মাদ্রিদ রাত 2টায়। আসলে সবগুলো ম্যাচই গুরুত্বপূর্ণ, তবে আমি আপনার কাছে 2টা ম্যাচের একটু মানে আপনার অবজারভেশন জানতে চাইবো। সেটা হচ্ছে বায়ার্ন মিউনিখের সাথে পিএসজি এবং বরুসিয়া ডর্টমুন্ডের সাথে রিয়াল মাদ্রিদের খেলাটা কেমন হতে যাচ্ছে? প্রথম ম্যাচটা বলি, বায়ার্ন মিউনিখ আপনার জার্মানিতে মানে একক আধিপত্য ছড়ানো একটা ক্লাব এবং পিএসজি কিন্তু এতদিন ধরে যে স্বপ্নটা তারা বুনে রেখেছিল সেটা কিন্তু তারা শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপের সেরা ক্লাব। এখন ইউরোপের বর্তমান সেরা ক্লাবের সঙ্গে জার্মানির একটা জায়ান্ট, যে কিন্তু বিশ্বের অন্যতম সেরা দলের একটা, তো বড় লড়াইটা হবে কিন্তু সেয়ানে এবং আমি মনে করি যে পিএসজির সঙ্গে ইন্টার মিয়ামির যে খেলাটা হয়েছে সেখানে কিন্তু মেসির উপরে একটা ফোকাস ছিল, কিন্তু এক পেশে একটা ম্যাচ হয়েছে। আমি মনে করি সেই রকম ম্যাচ হবে না, পিএসজি এবং বায়ার্নের খেলাটা খুবই উপভোগ্য হবে। ধন্যবাদ ভাই সুন্দর আলোচনার জন্য। সবুজ বাংলা সবুজ মাঠের আজকের আয়োজন এই পর্যন্তই। আগামীকাল একই সময় দেখা হবে খেলার বিভিন্ন আপডেট নিয়ে। সে পর্যন্ত সবুজ মাঠের সাথেই থাকুন। ধন্যবাদ।